এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি খবর, যেটি 2022 নিয়োগ প্রক্রিয়া 11,765 এর অন্তর্গত। আপনারা জানেন যে 2022 রিক্রুটমেন্ট প্রসেসে 2000 সামথিং শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। সেই নিয়োগ প্রক্রিয়া 2022 মামলাকে কেন্দ্র করে জটিল আকার ধারণ করেছিল। এই 2022 মামলার জন্য যে 9533ও দীর্ঘদিন ধরে আটকে ছিল, এখনো এই 2022 মামলার জন্য 2100 শূন্য পদ রয়েছে। সেই মামলা কলকাতা হাইকোর্ট 2022 পরীক্ষা ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিলেও, রিক্রুটমেন্টে যুক্ত হওয়ার সুযোগ দিলেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটা আটকে দেয়। শেষ পর্যন্ত 2024 সালে এসে সুপ্রিম কোর্ট ডিসাইড করে যে 2022 ভ্যালিড কোর্স তারা কিন্তু এই রিক্রুটমেন্ট 953 11,765-তে সুযোগ পাবে। সেই মামলা আবার জটিলতা বৃদ্ধি পেল, খুবই আবার জটিল পরিস্থিতি তৈরি হলো। কিন্তু এটা কি কিসের জন্য করলো? এটা কি পর্ষদ ভালোর জন্য করলো না ক্লারিফিকেশন নেওয়ার জন্য করলো? সেটা আমরা বিস্তারিত দেখে নেব। পর্ষদ সুপ্রিম কোর্টে এমএ ফাইল করলো, মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলো মডিফাই করার জন্য। শুধু তাই নয়, তার 24 ঘন্টা পরেই 12 তারিখে এই ফাইল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়ক, 12/8/2025, 45185 ডায়েরি নাম্বার। এমএ করেছে পর্ষদ এমএ ফাইল করেছে। সেই এমএ নাম্বার আপনারা ডায়েরি নাম্বার দেখতে পেলেন, 7:52 PM। এটা সিএনএ নাম্বার। কুনাল চ্যাটার্জি পিটিশনার অ্যাডভোকেট বলতে যারা এমএ করেছে সেই পক্ষের অ্যাডভোকেট হলো কুনাল চ্যাটার্জি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ওনারা কিন্তু মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন। এবার মডিফিকেশন অ্যাপ্লিকেশন তারা কি জন্য করেছেন? মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন এই জন্য, এই যে শূন্য পদটি ওখানে ক্লিয়ার করে দেওয়া ছিল না যে এটা 2022 নেবে কিনা। এর ছাড়াও আনঅ্যাবজর্ব মামলা একটি রয়েছে, এনওএস সমস্যা রয়েছে। তাহলে আমার যে এই 2100 শূন্য পদ রয়েছে, এনওএস পাবে না 2022 পাবে না আনঅ্যাবজর্ব পাবে, এই নিয়ে কিন্তু একাধিক মামলা কলকাতা হাইকোর্টে রয়েছে। আবার এনওএস দের একাধিক ক্যান্ডিডেট রয়েছে, সেই নিয়ে বিতর্ক তৈরি হওয়ার জন্য কিন্তু পশ্চাৎ সুপ্রিম কোর্টে কিন্তু এমএ ফাইল করেছে যে এই 2100 শূন্য পদে আমি কাদের নিয়োগ দেবো সেটা ক্লারিফাই করতে হবে। কারণ 2022 অর্ডারে কিন্তু যে 2022-কেই নিতে হবে এমন কিছু বলা ছিল না। ওখানে বলা ছিল যে 2022 ভ্যালিড, এদেরকে নিয়ে আবার ফার্দার প্রসেসে এগিয়ে যান। কিন্তু আপনারা জানেন যে কোনো অর্ডারে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়নি যে 2022-কেই শুধুমাত্র নিতে হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আনঅবজার্ভড মামলা চলাকালীন পর্ষদ একটি এফিডেভিট দিয়েছিলেন যে 2022 কে জন্য এই শূন্যপদ রাখা, সে অর্ডারে কিন্তু ওটা পরিলক্ষিত হয়েছে। তাও সুপ্রিম কোর্টের অর্ডারের উপরে ভিত্তি করে যেহেতু হয়েছে, সেই জন্য কিন্তু পর্ষদ আবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এমএ ফাইল করে ক্লারিফিকেশন নেওয়ার জন্য। এটি কিন্তু 2022 আনঅ্যাবজর্ব বা এনওএস সকলের কথা ভেবেই কিন্তু পর্ষদ এটা করেছে, 2022 প্লাস এনওএস এর কথা ভেবেই। এখানে কি 2022-এর একটা নতুন সমস্যা তৈরি হলো, আবার এনওএস ঢুকবে কিনা বা এনওএস এর শূন্যপদ কোথা থেকে আসবে, এরকম একটা জটিল বিতর্ক তৈরি হয়ে গেল। তো চলুন, এর পরেই কিন্তু ক্যান্ডিডেটের পক্ষ থেকে সৌমেন পাল ক্যান্ডিডেটের পক্ষ থেকে কিন্তু কন্টেম্প ফাইল করা হয়েছে। সেই কন্টেম্প ফাইল কার বিরুদ্ধে করা হয়েছে? কন্টেম্প ফাইলটি করেছেন সুখেন্দু নস্কর ভার্সেস গৌতম পাল। গৌতম পাল হলেন পর্ষদ সভাপতি। গৌতম পালের বিরুদ্ধে কন্টেম্প ফাইল হয়েছে, ডায়েরি নম্বর 45481, 13/8/2025 এই কন্টেম্প ফাইলটি সম্পন্ন হয়েছে। 12/8/2025 আপনারা দেখেছেন পর্ষদের এমএ ফাইল, আর কন্টেম্প ফাইলটি হয়েছে 13/8/2025, 24 ঘন্টার মধ্যে। কন্টেম্প নম্বর এখনো পড়েনি, সিএনআর নাম্বার এটাই। সুখেন্দু নস্কর এবং গৌতম পাল, পিটিশনার অ্যাডভোকেট শেখর কুমার। এবার দেখেন কোন অর্ডারকে চ্যালেঞ্জ করেছে তারা, কন্টেম্প করেছে কোনটার উপর ভিত্তি করে। সুপ্রিম কোর্ট ইন্ডিয়া, এজেন্সি স্টেট দিল্লি, এজেন্সি কোর্ট দিল্লি, কেস নাম্বার এসি 4928/2025, যেটি সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে মূল মামলা ছিল, সেই মামলার এটি অর্ডার কপির উপরে ভিত্তি করে। সেটা অর্ডার কপিটি আপনাদেরকে একটু দেখিয়ে নেব, তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। অর্ডার ডেট 4/4/2025, 2025 সালে এপ্রিল মাসের 4 তারিখে এই অর্ডারটি এসেছিল। আপনারা জানেন সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে কিন্তু কন্টেম্প ফাইল করেছে পিটিশনারদের পক্ষ থেকে। কারণ নিয়োগ পর্ষদকে করতে বললেও যে টাইম ফ্রেম বেঁধে দিয়েছিল, সেই টাইম ফ্রেমের মধ্যে তারা কিন্তু নিয়োগ করতে পারেনি। নর্মাল প্রসিডিউরে 3 মাস ক্রস করলেই কন্টেম্প করা যায়, তারা সেইভাবে 3 মাস সঙ্গে সঙ্গেই তারা কিন্তু কন্টেম্প ফাইল করেছে। এই হচ্ছে বিষয়। তার এই 2022 কেস আবার জটিল হয়ে গেল, আবার দীর্ঘদিন বা দীর্ঘ পথ অতিক্রান্ত করবে। এর মধ্যে রয়েছে এনওএস ক্যান্ডিডেটরা রয়েছে, আনঅবজার্ভ ক্যান্ডিডেট রয়েছে, সব
সবগুলোই কিন্তু ক্লারিফিকেশন নেওয়ার জন্য পর্ষদ এমএ ফাইল করেছে। এদিকে আবার ক্যান্ডিডেটের কাউন্টার অ্যাটাক যেটাকে বলে সুখেন্দু নস্করের করা কন্টেম ফাইল সুপ্রিম কোর্ট ভার্সেস গৌতম পাল। দেখা হবে কি হতে চলেছে। চলুন আমরা এবার 2022-এর অর্ডার কপিতে ছোট্ট একটা চিরকুট দেখে নিলে আপনারা পুরো বিষয়টি বুঝে যাবে। 2022 ডিএলএড অর্ডার কপি আমি 3টে পয়েন্ট আপনাদেরকে দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ সেই 3টে পয়েন্ট ক্লিয়ার হলে আপনারা পুরোটাই ক্লিয়ার করতে পারবেন। 32 apart from our reasoning that recruitment notification date 21/10/2022 is a legal and valid also, we have no hesitation in exercise our power and jurisdiction under article 142 of the constitution to do complete justice for the parties বলতে যারা 2022 রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের কমপ্লিট জাস্টিস এর জন্য 142 তারা অ্যাপ্লাই করেছে, কারণ আর্টিকেল নম্বর 142 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কমপ্লিট জাস্টিসের কথা বলা হয়েছে। কমপ্লিট জাস্টিসের জন্য এই পার্টিসদের সেই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হয়েছে 142 কে অ্যাপ্লাই করে। In view of the above, we allow the appeal and set aside the judgment of division bench MAT number 1725 of 2022 date 11/4/2023 11/4/2023 MAT 1725 2022 যে 2022 ছেলে মেয়েদের বসতে দেওয়া যাবে না 11,765 রিক্রুটমেন্টে, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঠিক করে দিয়েছিলেন। সেই অর্ডারকে সুপ্রিম কোর্ট সেট অ্যাসাইড করে দিয়েছিলেন। We direct the recruitment process which commence in the notification date 21/10/2022 must proceed further and the board must take immediate steps for concluding the recruitment process as expeditiously as possible. খুব তাড়াতাড়ি সম্ভব হলে পর্ষদ তাদের পরবর্তী স্টেপটা রিক্রুটমেন্টে যেটি 21/10/2022 হয়েছিল সেটাকে শেষ করতে হবে। Our consideration was confined to examine the legality and validity for the judgment and order passed by the division bench of High Court. আমাদের কনসিডারেশন হলো যে ডিভিশন বেঞ্চের যে রায়টি ছিল সেটা লিগাল কিনা ভ্যালিড কিনা, সেটা হচ্ছে আমাদের বন্ধন, আমরা ওইটুকুই জাস্টিফিকেশন করেছি। ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট অল অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিমেন্টেড অ্যান্ড ডিসমিস অ্যাজ উইথড্র the application are permitted to avail such remedies as available to them in law. If remedies are invoked, their prayers will be considered and disposed of by the respective courts by tribunals on their own merits. Pending application including the application for intervention implement and dispose of accordingly. তো এই হচ্ছে বিষয় রয়েছে। তো এই বিষয়ে কোথাও মূলত এইটুকু অর্ডার, এখানে কিন্তু 2022-কেই শূন্যপদ দিতে হবে সেটা কিন্তু বলা নেই। এই কাদেরকে নিয়ে করতে হবে না, শুধুমাত্র যারা পিটিশনার রয়েছে তাদেরকে নেব 2022-এ, না সমগ্র পিটিশনারকে আমি এখানে যুক্ত করব, সেটাও কিন্তু ক্লারিফাই করার জন্য পর্ষদ কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এমএ ফাইল করে। চলুন দেখা হবে, আমরা আপনাদেরকে পরবর্তী আপডেট দেবো, অবশ্যই লাইক শেয়ার করবো। ধন্যবাদ।